তো এবার আমরা ধরেন সিরিয়াল নাম্বারটা লিখবো, যেটা প্রথম থেকে আমি আবার দেখাচ্ছি। ধরেন 1 এবং এই ঘরে হচ্ছে আমরা 2 লিখলাম। লেখার পর জাস্ট এই দুইটাকে সিলেক্ট করতে হবে, 1 এবং 2 মাঝামাঝি থেকে সিলেক্ট করার পর এই যে ছোট্ট একটা গ্রিন কালার বিন্দু আছে বা বক্স আছে, এখানে কালো প্লাস সাইন আসবে যখন, তখন চাপ দিয়ে ধরে নিচের দিকে টানলে আপনার সিরিয়াল নাম্বারটা খুব সহজে লিখতে পারবেন। ধরেন 7 পর্যন্ত লিখে ফেলছেন, এখন হচ্ছে আরও সিরিয়াল নাম্বার বাড়ানোর প্রয়োজন, তাহলে লাস্ট থেকে 6 এবং 7 সিলেক্ট করবেন, করে আবার এই পয়েন্টে আসবেন, কালো প্লাস সাইন আসবে, ধরে নিচের দিকে টানবেন, তাহলে দেখবেন খুব সহজেই সিরিয়াল নাম্বারটা আপনি লিখতে পারবেন। এটা গেল কলামে। এবার রোতে যদি আমরা করতে চাই, তাহলে ধরেন হচ্ছে এখানে 1, তারপরে এই ঘরে হচ্ছে 2 লিখতে হবে। ঠিক সেমভাবে এই 1 এবং 2 সিলেক্ট করতে হবে, করার পর এই যে ছোট্ট পয়েন্টটা, এই পয়েন্টে কালো প্লাস সাইন আসছে, এবার চাপ দিয়ে ধরে ডান দিকে নেন, 4 পর্যন্ত আসছে, তাহলে 3 এবং 4 আবার ধরেন। এইভাবে আপনি যতগুলো দরকার আপনি বাড়াতে পারেন। তো এবার ধরেন আমি এই পুরো জায়গাটা ডিলিট করব, সব লেখাগুলোকে। অল সিলেক্ট, কন্ট্রোল এ দিলাম, দেওয়ার পরে ডিলিট বাটনে চাপ দিলে সব লেখা ডিলিট হয়ে যাবে। এবার সিরিয়াল নাম্বার লেখার জন্য আরেকটা খুব সহজ ওয়ে আপনাদেরকে বলে দিচ্ছি, এটা খুব কাজের একটা জিনিস। তো সেটা করার জন্য যেমন এখানে আমি SL নং, এবার সিরিয়াল নাম্বার লেখার জন্য প্রথম একটা সংখ্যা আপনাকে লিখতে হবে। কিছুক্ষণ আগে ট্রাই করলাম, হলো না, কারণ আমি সংখ্যা লিখছিলাম না। এখানে যেমন 1টা লিখে দিলাম, লেখার পর বাহিরে একটা ক্লিক করবেন, করার পর এই ঘরটা ক্লিক করবেন, করার পর আমরা হোম মেনু থেকে ফিলে যাব। এই যে ফিল থেকে লেখা সিরিজ ক্লিক করব, একটা ডায়লগ বক্স আসছে। এখন আমাকে বলতেছে যে আপনি রোতে সিরিয়াল নাম্বার দিবেন কিনা। রো মানে হচ্ছে এই দিকে সিরিয়াল নাম্বারটা শুরু হবে না, আমরা এদিকে চাচ্ছি না, আমরা চাচ্ছি নিচের দিকে, কলামের দিকে। তাহলে আমরা কলামের এখানে টিক মার্কটা দিয়ে দেব। স্টেপ ভ্যালু কত হচ্ছে 1। স্টপ ভ্যালু আমরা কত পর্যন্ত সিরিয়াল করব, যে 500 বা 10,000। ধরেন আমি এখানে 10,000 লিখে দিচ্ছি, 10,000। এবার ওকে ক্লিক করে দেন, দেখেন একদম 10,000 সিরিয়াল নাম্বার হয়ে গেছে। নিচ দিকে যে যাইতে থাকেন, এই যে 7,000, দেখেন 10,000। আপনি যদি 10,000 সিরিয়াল মাউস দিয়ে বা টেনে ধরেও যে কিছুক্ষণ আগে যে এইভাবে সিলেক্ট করে আমি যে শিখাইলাম আপনাদেরকে, এইভাবে যদি করতে যাইতেন, তারপরে 2-4-10 মিনিট সময় লাগতো আপনার 10,000 সিরিয়াল লিখতে। আর দেখেন খুব সহজে আমরা এক ক্লিকে যতটুকু দরকার আমরা ততটুকু আমরা করে ফেলতে পারি। এবার এই পয়েন্টটাকে ধরে একদম উপরে নিয়ে যান, তাহলে এক সিরিয়ালে চলে আসবে। এবার ধরেন আবার সিরিয়াল নাম্বারটা আমি এইখান থেকে ডান দিকে রোর দিকে নিব, তাহলে এই ঘরটা ক্লিক করব, আবার ফিলে যাব, এইখানে আবার সিরিজে যাব, যাওয়ার পর এবার হচ্ছে রোতে থাকবে। দেন স্টেপ ভ্যালু 1, স্টপ ভ্যালু হচ্ছে ধরেন 500। এবার ওকে করে দেন, দেখেন এইদিকেও আবার সিরিয়াল নাম্বারটা খুব সহজেই কি আমরা তৈরি করতে পারলাম। এটা ছিল হচ্ছে সিরিয়াল নাম্বারের খুব সহজ একটা পদ্ধতি, আপনারা একটু ট্রাই করবেন প্লিজ। হয়েছে সবার? শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে হয়েছে। ওকে, তাহলে এবার আমরা ছোট ছোট কিছু যোগ বিয়োগ গুণ ভাগটা শিখে নেই। আবার কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করে ডিলিট করে দিলাম সব লেখা। এবার শুনেন, যোগ করার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। যোগ করার কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে প্রথম স্টেপটা আমি শেখাচ্ছি। ধরেন এখানে 5 লিখলাম,
এই ঘরে 5 লিখলাম, এখানে একটা 5 লিখলাম, এখানে একটা 5 লিখলাম। তো এই 4টা 5-এর যোগফল কত আসবে? 20 বা 20। তো এখন এই 20 যোগফল আমি, এই 4টা সংখ্যার যোগফল আমি এই ঘরে বের করতে পারি, আমি এখানে বের করতে পারি, আমি এখানে বের করতে পারি, আমি এখানেও বের করতে পারি, আমি এখানেও বের করতে পারি। আপনি যে কোনো ছেলের মধ্যে হচ্ছে আপনি এটার যোগফলটা বের করতে পারবেন, মানে 4টা সংখ্যা বা আরও সংখ্যার। কিভাবে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যে কোনো সূত্র অ্যাপ্লাই করার জন্য আপনি যে ঘরে ফলাফলটা বের করতে চাচ্ছেন, ডাটা অ্যানালাইজ করে রেজাল্ট বের করতে চাচ্ছেন, সেই ঘরটা, সেই সেলটা সিলেক্ট করার পর অবশ্যই আপনাকে ইকুয়াল টু দিতে হবে। এটা হলো এক্সেলের ফার্স্ট নিয়ম। আমি ইকুয়াল টু দিয়ে নিলাম। ইকুয়াল টু ছাড়া আপনার কোনো কিছুই আসবে না, রেজাল্ট আসবে না। ইকুয়াল টু দিলাম। যোগের সূত্র হচ্ছে SUM, সাম। সাম দিয়ে হচ্ছে যোগ করতে হয়। সাম দেওয়ার পর প্রথম বন্ধনী ওপেন, যেটা প্রথম বন্ধনী যেটা, এটা দিতে হবে শিফট 9-এ প্রথম বন্ধনী। তাহলে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন আমরা যে সংখ্যাগুলোকে যোগ করব সেই সংখ্যাগুলোকে তো কিভাবে অ্যাড করব? এই ব্র্যাকেট দেওয়ার পর এই বাকি যে সংখ্যাগুলো অ্যাড করব, আমি সেই সংখ্যাতে মাউসটা নিয়ে আসব, মাউসটা একটা চাপ দিয়ে ধরে সংখ্যা পর্যন্ত এনে, লাস্ট সংখ্যা পর্যন্ত এনে ছেড়ে দেব। এবার দেখেন এখানে B3:B5, আমরা ক্যালকুলেটারে কিন্তু যোগ করি অন্যভাবে, 5 যোগ 5 যোগ এইভাবে, তাই না? কিন্তু এইখানে দেখেন সেলের সাথে সেলের, মানে কলামের সাথে কলামের যোগ হয়েছে, যে বি কলামের 3 নাম্বার রো B6, মানে এটা হলো 3, মাঝখানে 4 এবং 5 এই দুটোও আছে, লাস্টে হচ্ছে 6। তাহলে এখান থেকে এই পর্যন্ত যোগ হওয়ার পর দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, আপনার কাজ শেষ। এবার যদি আপনি এন্টার দেন কিবোর্ড থেকে, তাহলে যোগফলটা বের হয়ে যাবে। আমি এন্টার দিচ্ছি, দেখেন 20 রেজাল্ট বের হয়েছে যোগফল। ওকে, যেমন আমি এইখানে এটার যোগফলটা বের করব এইখানে, তাহলে এখানে ক্লিক করার পর ইকুয়াল টু, যোগের সূত্র হচ্ছে সাম, এটা লিখে নেবেন, সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন শিফট 9-এ, এটা হলো সূত্র। এবার যাকে যোগ করব, কাকে? এই 4টা 5-কে, তাহলে এই 4টা 5-কে অ্যাড করে নিতে হবে। মাউসটা এক চাপ দিয়ে ধরে এই পর্যন্ত এনে ছেড়ে দিতে হবে, প্রথম 5-এ চাপ দিয়ে ধরে একদম শেষ 5 পর্যন্ত এসে ছেড়ে দিতে হবে। তাহলে দেখেন এখানে কি আসছে, 5-এর কিন্তু কোনো নামও আসে না এখানে, B3:B6, মানে এই B3 থেকে B6 পর্যন্ত যোগ হয়েছে, মাঝখানে 4 এবং 5 আছে। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলেই যোগটা বের হয়ে আসবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার সেল B3, B4, B5, B6 এ 5 আছে, যদি সবগুলো একসাথে সিলেক্ট করলে 20 আছে, যদি B7 খালি থাকার পর B8 এর ভিতরে 5 আছে, তখন একসাথে কিভাবে যোগ করব? মানে অন্য সেলে অন্য একটা সংখ্যা আছে, তাই তো? না না স্যার, B7 খালি, বাট B8 এ সংখ্যা আছে। এই আচ্ছা, এইখানে ধরেন একটা 5 আছে, এটা ফাঁকা আছে, তাই তো? জি। আপনি এই ঘরটা কি নিতে চাচ্ছেন না? জি। ওকে, তাহলে এটা যদি আপনি না নেন, তাহলে অন্য এতে আপনাকে যোগটা নিয়ে আসতে হবে। কিভাবে স্যার? সামের সূত্রটা দিয়ে আপনি ওইভাবে যোগটা নিয়ে আসতে পারবেন না, কারণ সামে হচ্ছে আপনার টোটালটা কাউন্ট করে, যে এইখান থেকে এই পর্যন্ত যা আছে তাই কাউন্ট করবে। সেটাও বলে দিচ্ছি। যেমন আপনি এইখানে, যেমন ধরেন এই 5 যোগ করবেন, এখান থেকে এটা, এখান থেকে এটা, এলো পাতারে আপনি যে কোনো যোগটা নিতে পারেন, যে কোনো সংখ্যা। সেটা নিয়মটা কি? যেমন ধরেন এইখানে আমি ইকুয়াল টু দিলাম, এই 5 নিলাম, এবার যোগ চিহ্ন ব্যবহার করবেন। কিবোর্ডের ডান দিকে দেখেন, যাদের বড় কিবোর্ড আছে, লেফট সিস্টেম আলাদা,
কিবোর্ডের ডান দিকে যোগ বিয়োগ গুণ ভাগ, এন্টারের উপরে আছে দেখেন যোগ চিহ্ন, তার উপরে বিয়োগ চিহ্ন, বাম দিকে আছে গুণন চিহ্ন বা তার বাম দিকে আছে ভাগ চিহ্ন। তাহলে ইকুয়াল টু B3 মানে এইটা যোগ, ধরেন আমি মাঝখান থেকে এই 5 নিব যোগ এই 5 নিব, এর সাথে আবার ধরেন এটাও যোগ দেব এই 20। তাহলে দেখেন এক এক জায়গা থেকে কি আমি এক এক সংখ্যা যোগ করতেছি। এবার যদি এন্টার দেই তাহলে দেখবেন তাহলে কত আসতেছে, এই 5 3 5 15 আর 20 কত 45 অ্যান্সার আসার কথা, সরি 35, 15 আর 20 35। এটা হচ্ছে একটা নিয়ম যোগ করা, যে আপনার যেটা চয়েস হবে সেই সংখ্যাটাই আপনি যোগ দিতে পারবেন। আমি আরেকবার রিপিট করছি, ধরেন এখানে ক্লিক করলাম যোগ ফল বের করব, ইকুয়াল টু এই 5 যোগ এই 5 যোগ এই 5 যোগ এই 35 নিতে পারেন যোগ এই 20। এবার আর যেহেতু কোনো সংখ্যা যোগ করতেছেন না, শেষে আর কোনো যোগ চিহ্ন দেওয়ার দরকার নেই। এবার এন্টার দেন, দেখেন 70 চলে আসছে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখেন, আমরা তো এইগুলো লিঙ্ক হয়ে কিন্তু এইখানে অ্যান্সারটা আসছে। এই সংখ্যাগুলোর কোনো সংখ্যা যদি আমি চেঞ্জ করি তাহলে এগুলো মান চেঞ্জ হয়ে যাবে। ধরেন এই 5-এর মান আমি 500 করে দিলাম বা 5000 করে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে এন্টার দেন, দেখেন সবগুলো নাম্বার যোগ হয়েছে। কারণ এইটার সাথে এই 4টার সাথে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটার যোগ করছি দুই জায়গায়, এই 4টার যোগফল এখানে বের করছি, আবার এখানেও বের করছি। আবার এগুলো এলোপাতারি ভাবে এখানে যোগ বের করা আছে, এইখানে যোগ বের করা আছে, সবগুলো যোগফল কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা চেঞ্জ করার সাথে। কারণ একটার সাথে আরেকটা কি আছে, লিঙ্কেজ করা আছে, যোগ করা আছে। তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন, আর যদি বুঝে না থাকেন তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। প্র্যাকটিস করতে গেলে তো আবার হচ্ছে ক্লাসটা বড় হয়ে যাবে, রেকর্ডিং পজ করতে পারতেছি না। আগাবো আমি ক্লাস। জি স্যার। ওকে, এবার তাহলে গেল যোগের নিয়মটা আমরা জানলাম। এবার আসে হচ্ছে গুণনের ক্ষেত্রে। ধরেন এই যে হচ্ছে 20,050-এর সাথে আমি 20 গুণন দিব, কত হবে? এই গুণ ফল দুটো হলো আমি যে সেল নাম্বারে বের করতে পারি। সাপোজ ধরেন আমি এই ঘরে এই দুইটার গুণফল বের করব, তাহলে ইকুয়াল টু দিতে হবে, গুণের কোনো সূত্র নাই, সহজ। যেমন এটা সাথে এটা গুণন, তাহলে এই সংখ্যাটা আগে ক্লিক করতে হবে, এরপরে এটা হচ্ছে গুণ চিহ্ন, দেন এই সংখ্যাটা, তাহলে স্টারটা এখানে গুণটা বোঝাচ্ছে। এখানে ওইভাবে ক্রস চিহ্ন দিয়ে যে গুণন চিহ্ন এক্স এর মতন দেখতে ওই রকম নাই। এবার কিবোর্ড থেকে যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে এই দুইটা সংখ্যার গুণফল দেখেন 40 কি 4,01,000। এগুলো সহজ। এবার দেখেন আমি সবগুলো একবার শেষ করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন, একবারে প্র্যাকটিস করতে পারেন। গুণন, ভাগ এবং বিয়োগ খুব সহজ, একদম ছোট। ধরেন এটার সাথে আমি এখান থেকে 5,000 বিয়োগ দিব, এই সংখ্যাটা থেকে 5,000 বিয়োগ দিব, বিয়োগ ফলটা আমি এই ঘরে বের করব। ইকুয়াল টু যার থেকে যাকে বিয়োগ দিব, কার থেকে, এখান থেকে এটা। এন্টার করলে আপনার উত্তর হবে। ধরেন এই 5,025 কে আমি
25 দিয়ে ভাগ দিব, এই 25 দিয়ে এটাকে ভাগ দিব, ভাগফলটা আমি এখানে বের করছি, ইকুয়াল টু এই 5025 ভাগ চিহ্ন এই 5 এই 25, এবার এন্টার দিলে ভাগফলটা বের হবে। তাহলে এখানে বের হলো হচ্ছে এটা থেকে এটা বিয়োগ দিয়েছি, এটা থেকে এটা হচ্ছে ভাগ দিয়েছি, ভাগফলটা এখানে বের হয়েছে। তাহলে এখানে গুণন দিয়েছি, এটা হচ্ছে গুণফল, এটা হচ্ছে এখান থেকে বিয়োগফল, এখান থেকে এটা ভাগফল। সহজ, খালি চিহ্নটা দিবেন আর এন্টার দিবেন ইকুয়াল টু দিয়ে। একটু 1 মিনিট সময় দিলাম, একটু ট্রাই করেন। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল। জি স্যার। যোগের ক্ষেত্রে তো অনেকগুলো সংখ্যা একসাথে যোগ করার জন্য সাম ফাংশন ইউজ করি, গুণের সময় কি কোনো ফাংশন নাই একসাথে গুণ করার জন্য? গুণের কোনো ফর্মুলা নাই। আপনি যদি ধরেন এই যে এই কয়েকটা গুণ করতে চান, তাহলে কিভাবে গুণন হবে বলেন? এই 5000 সাথে 5 গুণন হবে, তাই তো? গুণফলের সাথে আবার কি এই 5 দিয়ে গুণন হবে? তাই হওয়ার কথা কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, এইভাবেও আপনি করতে পারেন। যেমন ধরেন আমি ইকুয়াল টু দিয়ে এই যে 5000 গুণন এই 5, এর সাথে আবার কি গুণন হবে? এই 5, আবার গুণন ধরেন এই 5, অনেক সংখ্যা কিন্তু বের হবে। দেখেন এই যে এইটা রেজাল্ট বের হবে যে 5000 সাথে 5 গুণন, ওর যোগফলের সাথে আবার এই 5 গুণন, ওর গুণফলের সাথে আবার এই 5 গুণন হয়ে 6,25,000, মানে ডাবল। আমরা তো দুইটা সেলে বিয়োগ করছি স্যার, আমি যদি একাধিক সেল থেকে বিয়োগ করতে হয় তাহলে এই একই নিয়মে আপনি বিয়োগ করবেন। যেমন ধরেন হচ্ছে এইখান থেকে এই কয়েকটা জুল আমি বিয়োগ করতে যাই, এইখানে বিয়োগ ফলটা বের করছি, বা এখানে ইকুয়াল টু 5000 মাইনাস কি এই 5, তাহলে কত হবে? 4095, তাই না? আবার 4095 থেকে মাইনাস এই 5, তাহলে হলো 4090 মাইনাস এই 5, 4085, দেখি হয় কি না। হ্যাঁ, 4085, 4985। না, একসাথে টান দিয়ে কোনো অপশন নাই। আচ্ছা দেখি, তারপরে আমরা মনে হয় না ইকুয়াল টু, না হুম। ওকে, আমরা তাহলে এবার একটা পার্সেন্টেজ বের করি যে 6,25,000 টাকার 2.5% কত হবে? কত পার্সেন্ট? 2.5%। কত টাকা হবে এটার পার্সেন্টেজটা আমরা বের করব। আচ্ছা, জায়গায় যাই, ধরেন 25,500 কত? 2.5%, 2.5%। ওকে, এর কত 2.5%-এ কত টাকা হবে সেটা আমরা বের করব। কোথায়? ধরেন এই ঘরে বের করব। ইকুয়াল টু এই 25,500 গুণন 2.5% চিহ্নটা দিতে হবে। দেখেন এখানে V4, মানে এটার ভি নাম্বার কলামে 4 নাম্বার রোতে আছে, গুণন 2.5% চিহ্ন, পার্সেন্ট চিহ্ন দেওয়ার পরে এন্টার দিলে আমার সংখ্যাটা বের হবে যে 6,637.5।
আবার এটা ধরেন যদি আমরা পার্সেন্টেজ বের করতে চাই কত 1.25% কত হবে, তাহলে ইকুয়াল টু এইটা গুণন এইটা, সরি গুণন 1.25%, দেন এন্টার 7.968। এখন দেখেন দশমিকের পরে অনেকগুলো সংখ্যা, এই ডেসিমেলগুলো কমাইতে হবে, এত সংখ্যা আমার প্রয়োজন নাই। আমরা এই যে এই জায়গা থেকে ডেসিমেল কমাইতে এবং বাড়াইতে পারি। এটা হচ্ছে বাড়বে ইনক্রিজ, এটা হচ্ছে ডিক্রিজ। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন কমে আসতেছে, আমরা দুইটা রাখলাম 7.97 টাকা। তাহলে একটু পার্সেন্টেজটা আপনারা একটু হিসাব করেন দেখি। আচ্ছা এখন হচ্ছে এক্সেলের একটা কাজ দেখাবো। কোন গ্রুপে দিয়েছিলাম? জিডিতে। আপনাদেরকে ক্লাস যা করতেছেন তাদেরকে ওয়ার্ডে এই কাজটা দিয়েছিলাম, অনেকেই খুব সুন্দরভাবে কাজটা করছেন। এটা আমরা খুব সহজেই এক্সেলের মধ্যে করতে পারি। এই কাজটা, এই জায়গাটাকে কি বলছিল? মার্জ সেল, তাই না? যে অনেকগুলো ঘর একত্রিত করাকে মার্জ বলে। তো আমরা এই কাজটাও খুব সহজে এক্সেলে করতে পারি। তো এই ছবিটা আমার কম্পিউটারে আছে, আমি আপনাদের গ্রুপেও দিয়ে দিব। আবার দেওয়ার পর আমরা ধরেন এক্সেলের ছবি কিভাবে ইম্পোর্ট করতে পারি, যেমন ইনসার্ট, একই নিয়ম, ঠিক সেম নিয়ম ওয়ার্ডে যেভাবে আমরা নিছি। ইনসার্ট, এই যে পিকচার থেকে আমার ডাউনলোডের ছবিটা আছে, এই যে এখান থেকে ছবিটা নিয়ে নিলাম। দেখেন একটা জুম আউট করে নিচ্ছি, এই ছবিটা চলে আসছে। দেখেন, ওরে বাবা, এই যে ছবিটা এখান থেকে ছোট বড় করতে পারবেন। তো এরকম যদি আমরা টেবিল ডিজাইন করতে চাই, এটা দেখে দেখে আমরা খুব সুন্দরভাবে করতে পারি। প্রথমে হচ্ছে দেখেন এখানে ক্যাশ মেমো লেখার জন্য প্রথমে আপনাকে আগে কয়টা কলাম কয়টা রো আছে এটা আপনাকে আগে হিসেব করে নিতে হবে। এখানে 27টা রো আছে, 6টা কলাম আছে। তো 1 2 3 4 5 6, তাহলে যেমন 1 2 3 4 5 6, নিচের দিকে আরও একটা, এই যে এই জায়গাটা নেওয়ার জন্য যেমন সিলেক্ট করলাম আমরা ওয়ার্ডে, যেমন এখানে এইভাবে সিলেক্ট করে হচ্ছে লেআউট মেনু থেকে মার্জ সেল করতাম। দেখেন খুব সহজে আমরা মার্জ করতে পারতাম। এক্সেলেও সেম নিয়ম আছে, একটু ডিফারেন্ট ওয়েতে আছে, খুব সহজভাবে। তাহলে এইভাবে সিলেক্ট করার পর এক্সেলে এখানে লেখা আছে দেখেন মার্জ অ্যান্ড সেন্টার, এখানে একটা ক্লিক করে দিলেই এই ঘরটা তৈরি হয়ে গেল। কালার কি আছে, এই কালারটা আমরা এই সেলে দিতে পারি। এই চিহ্নটা যদি ওয়ার্ডে কাজ করে থাকেন, কালার দিয়ে থাকেন, তাহলে খুব সহজেই মনে থাকবে। এই যে পেইন্ট বাকেট টুল, এখান থেকে ক্লিক করে যে রংটাও আপনি, এই কালারটা কিন্তু এখানে নাই, তাহলে আমরা মোর কালারে চলে যাই। এখান থেকে এই কালারটা কাছাকাছি, হ্যাঁ হইতে পারে। তো আমরা এখান থেকে এই যে মোর কালার থেকে আমরা খুব সহজে যেমন সেম কালারটা নিতে পারি, যে এখান থেকে মোর কালার, এই যে এই রংটা অনেকটাই কাছাকাছি চলে আসে, এই যেটা এবার, হ্যাঁ অনেকটা মানে কাছাকাছি চলে আসছে। এবার ক্যাশ লেখা আছে, সেল এখন হয়ে গেছে। এর ক্যাশ লিখে দেন, সি এ সি এস এম এম। লেখা দেখে যখন লেখতে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে, তখন এই পুরো
গুলো আর হাইড হয়ে আছে, মানে আপনি এখানে এখন এই কোনো কাজই আর করতে পারবেন না, কারণ আপনি এখন লেখালেখির মোডে আছেন। তা চেঞ্জ করতে হবে, পর আবার এখানে ক্লিক করেন, তখন দেখেন সবগুলো চলে আসছে। এবার লেখাটা কি মাঝামাঝি নাই, তাহলে আমরা এই যে মার্জিন দেখেন, অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনটে ক্লিক করলাম, দেখেন মাঝখানে আসলো। ফন্টের কালার কি আছে, সাদা, আমরা এই যে এখান থেকে ফন্ট কালার সাদা করে দিলাম। ফন্টটা কি আছে, অনেকটা বড়, তাহলে আমরা এখান থেকে ফন্ট সাইজ বড় করে দিলাম। একটু বোল্ড আছে, এখান থেকে আমরা বোল্ড করে দিলাম। সুন্দরভাবে ক্যাশ মেমোটা আমার লেখা হয়ে গেল। এবার এই যে সব ডিটেলসের যে ঘরটা, এখানে কয়টা কলাম নিয়ে মার্জ করা আছে, তাহলে 1 2 3টা কলাম নিয়ে, এখানে একটা কলাম রো হচ্ছে, এখানে এই লাইনটা ফাঁকা আছে, তাহলে আমরাও এখান থেকে সম্পূর্ণ লাইনটাকে ধরে মার্জ করে দিলাম, ফাঁকা হয়ে গেল। এবার এইখানে এই যে সব ডিটেলস লেখার জন্য 3টা 1 2 3 মার্জ সেল, এখানে আবার 1 2 3 মার্জ সেল, 1 2 3 মার্জ সেল, কয়টা 1 2 3 4টা, আরেকটা মার্জ সেল, এই পাশেও আমরা মার্জ সেল 1 2 3 1 2 3 মার্জ সেল 2 3 মার্জ সেল, মার্জ সেল এবং মার্জ সেল। আচ্ছা, এরপর দেখেন হয়ে গেল, এইখানে প্রত্যেকটা ঘরে আছে, তাহলে আমরা লিখতে পারি যে SHOP সব ডিটেলস। তারপরের ঘরে যান, ট্যাব দেন, ডান পাশে চলে গেল কাস্টমার ডিটেলস। এবার মাউস দিয়ে এখানে চলে আসেন, শপ নেম, শপ নেম, ট্যাব দেন, পরের ঘরে চলে যাবে কাস্টমার নেম, নেম, এখানে আসেন অ্যাড্রেস, ক্লোন চিহ্ন দেওয়া আছে দিয়ে দেন ট্যাব, তারপরে আসেন হচ্ছে ফোন নাম্বার, ফোন তো চলে না, মোবাইল, মোবাইল নং, তারপর আছে হচ্ছে কাস্টমার নেম, ফোন নং, এখানে মোবাইল নং, তারপরে হচ্ছে ইনভয়েস নং, আচ্ছা আরেকটা কি বুঝলাম না, কয়টা, একটা দুইটা তিনটা, হ্যাঁ অ্যালাইনমেন্ট আসতেছি, 1 2 3 4 5টা, সরি আরেকটা নিতে হবে, মার্সেল, এখানেও আরেকটা মার্সেল, এখানে হচ্ছে ইমেল আইডি, ট্যাব ডেট। এখন দেখেন আমি এই যে শপ নেম, একটু জুম করে দেই, যদি শপ নেমে কিন্তু আমি ক্লোন চিহ্নটা দেইনি, তারপরে কাস্টমার নেমেও দেইনি, তাহলে এখন যদি আমি এখানে ক্লোন চিহ্নটা দিতে যাই, দেখেন ক্লোন চিহ্নটা দিচ্ছি, শুধু ক্লোন চিহ্নটাই আসতেছে, লেখাটা কিন্তু কি চলে যাচ্ছে, যাতে লেখাও না যায় এবং ক্লোন চিহ্নটা আমরা অ্যাড করতে পারি, তার জন্য যে কোনো টেক্সটের সাথে যদি কোনো কিছু আবার নতুন করে অ্যাড করতে চাই, তাহলে ওই ঘরে ডাবল ক্লিক করতে হবে, এই যে ডাবল ক্লিক করেন, একটা স্পেস দেন বা সাথেই থাকবে, এবার ক্লোন চিহ্নটা দেন, এরপর এখানেও সেম ডাবল ক্লিক, ক্লোন চিহ্ন। এবার যেমন হচ্ছে একজন প্রশ্ন করলো যে স্যার অ্যালাইনমেন্টটা আমার এখানে কিভাবে আসছে, দেখেন এই লেখাগুলো আছে বাম দিকে, আমার লেখাগুলো আছে কি সেন্টারে, তাহলে এই লাইনগুলোকে ধরেন, সিলেক্ট করেন, করার পর এই যে অ্যালাইনমেন্ট দেখেন লেফট অ্যালাইন, এটাও সেম ভাবে সিলেক্ট করেন, লেফট অ্যালাইন করে দেন। এবার এই লাইনটার কালারটা সেম করে দেন এবং ফন্ট কালার হোয়াইট করে দেন, বোল্ড করে দেন, যাতে ক্লিয়ার দেখা যায়। এরপর আসে হচ্ছে সিরিয়াল নাম্বার, যেমন SL নং
ট্যাব আর একটু জুম করে দেই। তারপরে হচ্ছে আইটেম ডিস CRIPTION ডিসক্রিপশন। তারপরে কোথায় লিখবো বলেন? এইখানে লিখবো না এখানে লিখবো? এই যে আইটেম ডিসক্রিপশন লেখাটা কিন্তু এই ঘর পার হয়ে গিয়ে দ্বিতীয় নাম্বার ঘরেও কি চলে আসছে, তাই না? এখন হচ্ছে আমরা এই ঘরটাকে, এই রো কলামটাকে বড় করে দিতে হবে, কারণ এই কলামে লেখা অন্য কলামে দেখা যাচ্ছে, তাহলে চলবে না। কিভাবে কলাম বড় করব? ওয়ার্ডে কিভাবে করতাম, এই কলামের লাইনগুলোতে মাউসটা নিয়ে আসার পরে মাউসটা চাপ দিয়ে ধরে ডান দিকে টানলে বড় হইতো, রোগুলোকে বড় করতে পারতাম এইভাবে, তাই না? এখন হচ্ছে এক্সেলে একটু ডিফারেন্ট, এইখানে আপনি লাইন টেনে ছোট বড় করতে পারবেন না। এই যে কলাম এবং রোর মাঝখানে যে এই ও এবং পি, যেমন এই মাঝখানে একটা লাইন আছে, এখানে মাউসটা চাপ দিয়ে ধরে ডান দিকে টান দেন, দেখেন সুন্দর এটা বড় হয়ে যাবে। যদি রো বড় করতে চান তাহলে দেখেন এই যে প্রত্যেকটা লেখার মাঝখানে এখানে রো আছে, ধরে যে টান দেন দেখেন বড় হয়ে যাবে। এবার কন্ট্রোল জেড দিয়ে আমার এত বড় দরকার নাই। এরপর আছে হচ্ছে কোয়ান্টিটি, QUANTITY কোয়ান্টিটি। তারপরের ঘরে যাই আমরা ইউনিট প্রাইস, তারপরের ঘরে যাই হচ্ছে ভ্যাট ট্যাক্স, ট্যাক্স। দেখেন 7.5 কোথায় আছে? নিচে লেখা, তাই না? আমরা এই লেখাটা ওয়ার্ডে কিভাবে নিতাম বলেন তো? এন্টার দিলে নিচে চলে আসতো না? যেমন দেখেন এখানে আমি ভ্যাট বাংলা হয়ে আছে টেবল, যেমন ধরেন আমি এখানে ভ্যাট ট্যাক্স লিখে আমরা এন্টার দিলে কিন্তু নিচে চলে আসছে 7.5%, খুব সহজে চলে আসতো। কিন্তু এক্সেলে একটু ডিফারেন্ট। এক্সেলে আমরা কি করব, ভ্যাট ট্যাক্সের যেমন এখানে আসলাম, এন্টার দিব ঠিকই, কিন্তু কিবোর্ড থেকে অল্টার বাটনটা চেপে ধরে আমি যদি এন্টার দিই তাহলে লাইনটা নিচে আসলো, 7.5% চিহ্ন দিলাম, দেওয়ার পরে পাশের ঘরে চলে গেলাম। এবার আসে হচ্ছে টোটাল প্রাইস। এখন লাইনগুলো আমি কালার করে দিচ্ছি, ফন্ট কালার দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম। কিন্তু লেখাগুলো দেখেন বক্সের কোথায় পড়ে আছে? নিচে, তাই না? লাইনগুলো নিচে। আমরা এইভাবে সিলেক্ট করলাম, করার পর এই যে প্যারাগ্রাফটা আমরা এটাতে ক্লিক করে দেব। এই যে সরি, এটাতে না, এইদিকেই থাকবে, আমরা উপরের মাঝেরটাতে ক্লিক করে দেবো। দেখেন সুন্দরভাবে আপনার চলে গেল। বা নিচেরটা তো দিতে পারি, এখানে সবগুলো একদম সেন্টারে দেওয়া আছে, তাহলে আমরা সেন্টারে করে দিলাম সব লেখা। প্রাইসটা একটু বড় করে দেই, ঘরটা ইউনিট প্রাইসের ঘরটা একটু বড় করে দেই। তো এবার দেখেন এগুলো আমরা পরে লিখে নিব, বাকি টেবিলগুলো আপনাদের কাজ, আপনাদেরকে এটা হোমওয়ার্ক পাঠিয়ে দিব, করে নেবেন। আর এই ঘরগুলোকে আমরা অ্যাক্টিভ করব কিভাবে, যেমন আমি এই পুরো টেবিলটাকে এইভাবে সিলেক্ট করলাম যতটুকু আমার দরকার। এই যে সিলেক্ট করার পর বর্ডারগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। হোম মেনু থেকে এই যেটা হচ্ছে বর্ডার, আমরা এখান থেকে অল বর্ডার যদি দিয়ে দেই তাহলে দেখেন এই টেবিলের মতন সুন্দর এই ঘরগুলো কালো হয়ে গেছে। তো ওয়ার্ডেও আমরা কিন্তু সেম, যে টেবিলের বর্ডারগুলো যদি মুছে ফেলতে চাইতাম তাহলে যেমন এইগুলো সিলেক্ট করে এই যে হোম মেনু থেকে এই যে নো বর্ডার যদি করে দেয় তাহলে ওই বর্ডারগুলো দেখেন মুছে গেছে। ঠিক এক্সেলেও সেম কাজগুলো আছে। বর্ডারের সাইজ যদি মোটা করতে চান সেটাও করা সম্ভব, যে আমি এই লাইনগুলো একটু মোটা চাচ্ছি তাহলে যে বর্ডারে যেতে হবে, এই যে এখান থেকে হচ্ছে
মোর বর্ডার, মোর বর্ডার, বর্ডারের কালার সাইজ কি এখান থেকে দেওয়া আছে, এই যে এখান থেকে হচ্ছে মোরা, ওকে করে দেন। হলো না, তাহলে আমাকে একটু দেখতে হবে। থিঙ্ক বক্স, বর্ডার ডোয়ের লাইন কালার, লাইন স্টাইল, বর্ডার সাইজ কই, না আসতেছে না। আচ্ছা এটা পরে দেখবো এখন। তাহলে আপনাদের হচ্ছে আমি কি বিভিন্ন ইয়ে দিয়ে ট্রাই করতে পারি? কি দিয়ে? যেমন বিভিন্ন ইমেজে এরকম বক্সের মতো হয়ে যেতেছে। জি বিভিন্ন বক্স এটা আপনাকে এক্সেল এইভাবেই করতে হবে। গ্রাফিক্সে যদি করতে চান তাহলে আপনি বিভিন্ন শেপ বা বিভিন্ন লাইন নিয়ে করতে পারবেন। তো আজকে হচ্ছে আপনাদের সাথে এই পর্যন্ত। যদি এক্সেলে কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, তাহলে ক্লাস শেষ করে দেবো। অলরেডি 10:08 বেজে গেছে। আজকের ক্লাসটা একটু লং হয়ে গেছে, আমিও সারাদিন অফিস করছি।